ক্লাস 9-এর ছাত্ররা, আজকে আমি তোমাদের পড়াবো এই শিল্প বিপ্লব, উপনিবেশ ও সাম্রাজ্যবাদ সংক্রান্ত যে চ্যাপ্টার, যে অধ্যায়, তার দ্বিতীয় প্রশ্নটা পড়াবো। তোমরা নিশ্চয়ই এর আগের দিন প্রথম প্রশ্নটা দেখে নিয়েছো, যে শিল্প বিপ্লবের কারণ। এবার আমি আলোচনা করছি শিল্প বিপ্লবের ফলাফল। শিল্প বিপ্লবের ফলাফল আমি বলার সময় তোমাদের প্রশ্নটা দিয়েছিলাম, 3টে ফলাফল দেখব: সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক। এই 3টে কারণ নিয়ে আমরা এটাকে ভাগ করব। প্রথম আমি আলোচনা করব সামাজিক কারণ। তো সামাজিক কারণ হিসাবে দেখো, শিল্প বিপ্লবের ফলেই, এবং আমরা জানি যে ইউরোপ তথা ইংল্যান্ড তো বটেই, তথা ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লবের একটা সুদূর প্রসারী প্রভাব পড়েছিল, সামাজিক ক্ষেত্রে তো বিশেষ করে পড়েছিল। কারণ এই সময় সমগ্র সমাজটা পরস্পর বিরোধী দুটি শ্রেণীতে ভাগ হয়ে গেছিল। একটা শ্রমিক শ্রেণী, আরেকটা হচ্ছে মালিক শ্রেণী। ঠিক, একদিকে হচ্ছে পুঁজিপতি শ্রেণী, অর্থাৎ এই শ্রমিক শ্রেণী অনেক সময় বলে পুঁজিপতি শ্রেণী। এবার প্রশ্ন হচ্ছে, পুঁজিপতি শ্রেণী মানে যারা কি করে, প্রচুর পরিমাণ মূলধন বা পুঁজি, যেটাকে ইংরেজিতে ক্যাপিটাল, সেগুলো কি করে, বিনিয়োগ করে কোনো শিল্পক্ষেত্রের সঙ্গে। তাদের যোগাযোগটা কি, তারা পুঁজিটাকে বিনিয়োগ করে। অপরপক্ষে কারা রয়েছে, শ্রমিক। সেই শ্রমিকরা কি করে, শ্রমিকরা শিল্পক্ষেত্রে তাদের শ্রমদান করে, এবং দুজনেই মিলিত প্রয়াসের ফলেই শিল্প উৎপাদন সম্পন্ন। তো এখানে যেটা হলো যে এই শিল্প বিপ্লবের ফলে কিন্তু সমাজ পরস্পর দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। একদিকে পুঁজিপতি মালিক শ্রেণী, অন্যদিকে এই শ্রমজীবী মানুষ বা শ্রমিক শ্রেণী। ঠিক, এখান থেকেই যারা এই নতুন একটা শব্দের উৎপত্তি হলো পুঁজিবাদ। মানে সমাজটা আস্তে আস্তে দেখবো পুঁজিবাদের দিকে ধাবিত হচ্ছে। এখন পুঁজিবাদ ব্যাপারটা কি তোমাদের একটু সংক্ষেপে বলে দিই। পুঁজিবাদ মানে হচ্ছে যে বৃহদাকার উৎপাদন ব্যবস্থায় শ্রমকে কাজে লাগিয়ে পুঁজির ন্যূনতম বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা হয়, তাকেই পুঁজিবাদী ব্যবস্থা বলে। মানে যেখানে একটা বিরাট উৎপাদন ব্যবস্থা, ফ্যাক্টরি প্রথা, যেটা আমি পরে বলবো, সেই ফ্যাক্টরি ব্যবস্থায় শ্রমকে কাজে লাগানো হচ্ছে, এবং সেখানে কি করছে, বিনিয়োগের মাধ্যমে, বিনিয়োগটা কিন্তু মিনিমাম, সেই জন্য বলা হয় মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট। এইভাবে সর্বোচ্চ মুনাফা যে করা হয় যে ব্যবস্থাটা, সেটাই হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। এবং এই পুঁজিবাদী ব্যবস্থার সূত্রপাত কিন্তু এই শিল্প বিপ্লবের সময় থেকে হচ্ছে। তোমাদের যদি এটা বুঝতে আরো অসুবিধা, আমি ডিটেল ক্লাসে এটা আরো বুঝবো। নেক্সট আমি কি বলবো, নেক্সট পয়েন্ট তোমরা লিখে রাখবে, নগর সভ্যতার বিকাশ। নগর সভ্যতার বিকাশটা কিরকম দেখছো, যে এই যে শিল্প নতুন নতুন গড়ে উঠছে, ফলে গ্রাম থেকে লোক কি হচ্ছে, সামন্তপ্রথা ধ্বংস হয়ে গেছে। আমরা আগেই দেখেছি গ্রাম থেকে শহরে এসে লোক ভিড় করছে। তাহলে এই যে গ্রামাঞ্চলের বেকাররা, বা সেখানে যে ছোট ছোট কুটির শিল্পগুলো ছিল, সেই কুটির শিল্পে নিযুক্ত শ্রমিক যারা ছিল, শিল্পীরা, তারা কাজ হারাচ্ছে। তারা কাজ হারিয়ে কোথায়, এই শহরে এসে ভিড় করছে, নগরগুলিতে যেখানে শিল্প গড়ে উঠেছে। ফলে এই শহরগুলোকে কেন্দ্র করে একটা শিল্পাশ্রয়ী একটা নাগরিক সভ্যতা গড়ে উঠছে। বোঝা গেল? তাহলে আমরা পয়েন্টের নাম দিচ্ছি কি, নাগরিক সভ্যতার বিকাশ। গেল। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে চিরাচরিত যে সমাজ কাঠামো, সেই চিরাচরিত সমাজ কাঠামোর পরিবর্তন। সেটা কিরকম না, এতদিন আমরা দেখেছি যে সামন্ত প্রভু যারা ছিল বা অভিজাত শ্রেণী যারা ছিল, তারাই হচ্ছে ডমিনেট করতো, তারাই প্রাধান্য বিস্তার করেছিল। কিন্তু আস্তে আস্তে সেই সামন্ততান্ত্রিক শ্রেণী, যারা পুঁজিপতি শ্রেণী, সামন্ততান্ত্রিক শ্রেণীর পরিবর্তে ক্ষমতাটা চলে যাচ্ছে কাদের হাতে, পুঁজিপতিদের হাতে। পুঁজিপতি মানে কি, বড় বড় বণিক, ব্যবসায়ী, শিল্পপতি, মহাজন, এদের যে আবির্ভাব হচ্ছে, তাদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে। তাহলে এই একটা কাঠামোগত পরিবর্তন এলো। দ্বিতীয় কি দেখব, কৃষিজাত যে সমাজ ব্যবস্থা ছিল, সেই কৃষিজাত সমাজ ব্যবস্থা কিন্তু এখন শিল্পভিত্তিক সমাজ এবং ব্যবসা, শিল্প এবং বাণিজ্য বা ব্যবসা নির্ভর সমাজ ব্যবস্থা গড়ে উঠছে। তাহলে এই জায়গাটার মূলত পার্থক্য বলব। তাহলে কি বলছি, যে চিরাচরিত সমাজ কাঠামোর পরিবর্তন। এই পয়েন্টটা এটা মনে রাখার চেষ্টা করবে, বা তোমরা লিখে নেবে। পরেরটা আমি কি আলোচনা করব, এই যে শ্রমজীবী মানুষ যারা ছিল, সেই শ্রমজীবী মানুষের জীবনযাত্রার অধোগতি।
এটা কীরকম হলো? দেখো, একদিকে শ্রমিকরা কিন্তু কাজ পাচ্ছে, সেই কর্মসংস্থান হচ্ছে, কিন্তু একই সঙ্গে এই শিল্পনগরীর যে তাদের পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ, আলোহীন বাতাসহীন বস্তিতে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা পরিবেশে তারা কিন্তু বসবাস করত। সেখানে তাদের বিভিন্ন রকম মারাত্মক ব্যাধি, মারণ রোগ, কলেরা, বসন্ত, যক্ষা, মানে সেগুলো কিন্তু তখনকার দিনে খুবই ভয়ঙ্কর ব্যাধি ছিল আর কি। পরে তো এগুলো থেকে নির্মূল হয়েছে, ফলে এই মারণ রোগের শিকার হচ্ছে তারা। ফলে এই যে শ্রমিক শ্রেণী দেখছে যে মালিক শ্রেণী তাদের প্রতি এরকম আচরণ, মানে তাদেরকে একটা অস্বাস্থ্যকর পরিবেশে থেকে দিচ্ছে, তাহলে এটাও কিন্তু তাদেরকে একটা মালিক বিরোধী অবস্থান তাদের কিন্তু তৈরি করছে। ঠিক, তাহলে আমি এই যে কারণ, মানে যে বিষয়গুলো বললাম, প্রভাবগুলো বললাম, এই চারটে মিলে হচ্ছে তোমার শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব। আবার একটু সংক্ষেপে বলে দিই। মালিক ও শ্রমিক শ্রেণীর উত্থান, প্রভাব, সমাজ দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়া। দ্বিতীয়ত কি দেখব? দ্বিতীয় দেখলাম নগরকেন্দ্রিক সভ্যতার বিকাশ, এটা দেখলাম। তৃতীয়ত কি দেখছি? চিরাচরিত যে সমাজ কাঠামো তার পরিবর্তন আসছে। এর বাইরে কি দেখলাম না, শ্রমিক শ্রেণীর জীবনের অধোগতি, জীবনযাত্রার যে মান অধোগতি হচ্ছে, এটা আমরা দেখলাম শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রভাবটা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক প্রভাব। তো সেই রাজনৈতিক প্রভাবটা কীরকম দেখো, প্রথমে বলবো এই সময় সমাজটা বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ। বুর্জোয়া ব্যবস্থা মানে কি তোমরা শুনেছ, বার্জেস থেকে এসছে, অর্থাৎ যারা নগরীর উপখণ্ডে বসবাস করে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্ভর করে। তোমরা ফরাসি বিপ্লবের সময় পড়েছিলে, সেই যে বুর্জোয়া শ্রেণী শিল্প বিপ্লবের ফলে কিন্তু তাদের ক্ষমতা বৃদ্ধি পেল, কারণ তারাই কিন্তু এখন ফোরফ্রন্টে চলে আসে, সামনের দিকে। এবং এই শিল্পপতিরা কী করছে, শিল্পে মুনাফা, মানে মূলধন বিনিয়োগ করে সেখান থেকে প্রচুর মুনাফা লাভ করছে। এই যে মুনাফা লাভটা তাদেরকে কিন্তু ঠেলে দিচ্ছে কিসে? রাজনৈতিক ক্ষমতা লাভের দিকে, রাষ্ট্র ক্ষমতা দখলের দিকে তাদের কিন্তু প্রভাবিত করছে। এবং ভোটাধিকার যে ব্যবস্থা সেটাকেও তারা সম্প্রসারিত করছে না, তারাও কিন্তু সেটা সেই সম্পত্তির ভিত্তিতে তারা কিন্তু এটা করতে পেরেছে। তার মানে কি হচ্ছে, শাসক শ্রেণী যারা, তারাই হয়ে হচ্ছে হয় শাসক শ্রেণী, বা শাসক শ্রেণীর প্রধান নিয়ন্ত্রক হয়ে হচ্ছে এই বণিক বুর্জোয়া শ্রেণী, অর্থাৎ একটা বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ হচ্ছে। পুঁজিবাদী ব্যবস্থাটা কি? আগেই বললাম ক্যাপিটালিজম যাকে বলা ইংরেজিতে। আরেকটা মানে কি আছে? ধনতান্ত্রিক ব্যবস্থা। এগুলো আমি ডিটেল এখন বলছি না এই কারণে, তাহলে এই প্রশ্নটা আমার নষ্ট হয়ে যাবে। আমি ওগুলো ক্লাসে তোমাদের অবশ্যই বলে দেবো, জানতে চাইবে। তাহলে একটা রাজনৈতিক প্রভাব দেখি, আরেকটা রাজনৈতিক প্রভাব কি? একটা প্রতিদ্বন্দ্বিতা, কম্পিটিশন হচ্ছে, বাণিজ্যিক এবং ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। কেন না, যেই শিল্পোন্নত দেশগুলো, যারাই প্রথমে হয়তো ইংল্যান্ড এসেছিল, পরবর্তীকালে অনেক দেশগুলো এসেছিল, সেই দেশটা কী করছে, তাদের যে উদ্বৃত্ত অর্থ, কারণ মানে যন্ত্র দ্বারা উদ্ভাবন হওয়ার ফলে উৎপাদন অনেক বেড়ে গেছে, ফলে সেই উদ্বৃত্ত অর্থটা তারা কিন্তু বিক্রির জন্য বাজারে সন্ধান করছে। কোথায় যাচ্ছে তারা? এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে সন্ধান করছে, ডেস্টিনি করছে, এবং সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করা এবং উৎপাদিত পণ্যগুলোকে বিক্রয় ব্যবস্থা করা। এটা কে কতটা করতে পারবে, এই নিয়ে এই উন্নত দেশগুলির মধ্যে একটা তীব্র বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা চলছে। এবং একই সঙ্গে সঙ্গে দেখব মানে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ কে কত উপনিবেশ দখল করতে পারবে, এর একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে, অর্থাৎ যেটা কিনা একটা রাজনৈতিক ক্ষেত্রেরই নামান্ত। তাহলে আশা করি তোমরা এটাও বুঝলে। এরপরে যেটা আনবো সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী আন্দোলন। মানে না, শিল্প বিপ্লবের মূল কারিগর যারা, সেই শ্রমিক, তারা যে গণতান্ত্রিক অধিকার, তারা কিন্তু সচেতন হচ্ছে, অথচ তাদের সেই গণতান্ত্রিক অধিকার কিরম, গণতান্ত্রিক ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কারণ কেন? আগেই বললাম সম্পত্তির ভিত্তিতে করা হচ্ছে। তাহলে সম্পত্তি, এখানে একটা হিসাব ছিল, একটা বলি, মানে আমরা তো আয়কর দিই, যাদের একটা নির্দিষ্ট আয়ের উপরে যাদের আয় আছে তারা আয়কর দেয়, এবং সেই নির্দিষ্ট আয়ের নিচে যারা, তাদের আয়কর দিতে হয় না। তাহলে এই নির্দিষ্ট আয়টা হচ্ছে সারা বছরের আয়টাকে গণ্য করা হয়। ঠিক, সারা বছরে কারোর আয় যদি এই নির্দিষ্ট আয়ের উপরে হয় তাহলে তারা কর দেবে। তো এখানে কি করা ছিল, মাত্র 3 দিনের আয়টাই যাতে করযোগ্য। মানে আমি যে একটা প্যারামিটার
সেট করছি, মাপ ঠিক করছি, সেইটাই উপরে উঠলে তারা কর দেবে, সেটা কতদিনে হচ্ছে আয়টা তারা অনেকে 3 দিনে সেই আয়টা করে ফেলছে, তার মানে কি বিশাল পরিমাণ তাদের হাতে আয় রয়েছে। সেক্ষেত্রে এই শ্রেণী হাতে ক্ষমতাটা কীভাবে থাকছে, তাহলে শ্রমিক শ্রেণী তাদের গণতান্ত্রিক অধিকার লাভ থেকে বঞ্চিত হচ্ছে। সেই গণতান্ত্রিক অধিকার লাভের আশায় তারা কিন্তু তখন সংঘবদ্ধ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখব ট্রেড ইউনিয়ন আন্দোলন হচ্ছে, ট্রেড মানে বাণিজ্য সংক্রান্ত যে আন্দোলন, শ্রমিক শ্রেণী অধিকার রক্ষার যে লড়াই, সেই ট্রেড ইউনিয়ন দাবিতে শুরু হচ্ছে। তাহলে এটা বোঝা গেল। এরপরে পয়েন্ট কি, একটা মতাদর্শ করে হচ্ছে, সেটা কি সমাজতান্ত্রিক চিন্তাধারার উন্মেষ। কীরকম দেখব না, শিল্প বিপ্লবের ফলে আমরা দেখছি একদিকে মালিক, অন্যদিকে শ্রমিক, এই দুই শ্রেণীর মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য, এটা কিন্তু প্রকট হয়ে উঠছে, তাই তো। সেক্ষেত্রে একটা দ্বন্দ্বের সূত্রপাত হচ্ছে সমাজের মালিক এবং শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব নিরসনের জন্য একটা নতুন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দর্শন কিন্তু এই সময় উঠে আসছে, যা কিনা এই সময় বা আজও একটা আলোড়ন তৈরি করেছিল। সেই মতবাদটা কি? সেই মতবাদ হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদ। সমাজতান্ত্রিক মতবাদ তোমরা ক্লাস 8 একটু পড়েছিলে, আমি ওই সংবিধানে অধ্যায় পড়ার সময় বলেছিলাম। সেখানে কি বলছে সমাজতান্ত্রিক মতাদর্শ, সেখানে বলছে কি, একটু সংক্ষেপে আলোচনা করে দিই। আমরা যে উৎপাদন করি, সব কিছু তো উৎপাদন হয়, সেই উৎপাদনের উপকরণ এবং বন্টন, এইগুলো যদি রাষ্ট্রীয় মালিকানা থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি মালিকানায় না থাকে, সামাজিক মালিকানায় থাকে, সরকারের হাতে থাকে, তাহলে সেই ব্যবস্থা বলছে সমাজতন্ত্র মতবাদ। তাহলে সেখানে কি হবে না, রিলিফ টু অল, অর্থাৎ অনেকের রিলিফ পৌঁছাবে বা অধিকাংশ মানুষের রিলিফ পৌঁছাবে, এবং যে বৈষম্য, সেই বৈষম্যের ফারাকটা করে আসবে, কারণ সেখানে একমাত্র লক্ষ্য কিন্তু মুনাফা থাকবে না, যেটা কিনা পুঁজিবাদী ব্যবস্থা থাকে। তা যাই হোক, এই সমাজতান্ত্রিক মতবাদের উদ্ভব করছে, এবং এই সমাজতান্ত্রিক মতবাদের ফলে আমরা দেখব শ্রমিকরা নিজেদের অধিকার বোধ সম্বন্ধে অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে। তারপরে কি আসবো? তারপরে আসবো যেটা, যে জাতীয়তাবাদের প্রসার এবং আন্তর্জাতিকতার ভাগ, এই দুটো জিনিস। সেটা কি, দুটো কিন্তু হাত ধরা হয়ে যায় না। এই শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন দেশের মধ্যে একটা জাতীয়তাবাদী প্রসার হচ্ছে। কারণ কি দেখবো, যে বিভিন্ন দেশে এক ধরনের মুদ্রা, এক ধরনের কর ব্যবস্থা, এই কর কাঠামো আসার ফলে তাদের মধ্যে একটা কি হচ্ছে, একটা ঐক্য তৈরি হচ্ছে, অর্থনৈতিক ঐক্য, সেটাই তাদেরকে একটা জাতীয়তাবাদের বিকাশ ঘটাচ্ছে, সেটাই তাদের রাজনৈতিক ঐক্যের পথ প্রশস্ত করছে। যেমন তোমাদের একটা মনে করে দিই, তোমরা 3য় অধ্যায়ে পড়েছিলেন জার্মানি ঐক্য সাধনে বা প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির যে ঐক্য সাধনে একটা শুল্ক সংস্থার নাম, সেটা ছিল জোলোভেরাইন। সেই জোলোভেরাইনটা কি ছিল? প্রাশিয়ার নেতৃত্বে একটা শুল্ক সংস্থা, যে সংস্থার অধীনে জার্মানির বিভিন্ন দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছিল একটা ছাতার তলায়, এবং সেখান থেকেই তাদের অর্থনৈতিক যে ঐক্য, সেটাই তাদের রাজনৈতিক ঐক্যের পথে প্রশস্ত করেছিল। ঠিক এখানেও দেখবো এই জাতীয়তাবাদেরও প্রসার করছে এইভাবে। আবার দেখো, এগুলো অনেক ব্যাপার আছে, থিওরিটিক্যাল ব্যাপার, ক্লাসে সময় পেলে বলবো জাতীয়তাবাদ বলতে কী বোঝো, বা পরের দিকে প্রশ্ন আলোচনা করবো। জাতীয়তাবাদ দু ধরনের, একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে আদর্শ জাতীয়বাদ। এই আদর্শ জাতীয়বাদের পথ ধরে কিন্তু আমরা আন্তর্জাতিকতার পথে পৌঁছাতে পারবো। কিরম, ধরো এই যে পরিবহন ব্যবস্থা, একটা জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে নেওয়া হচ্ছে, উন্নত পরিবহন ব্যবস্থা হচ্ছে, বাণিজ্যের সম্প্রসারণ ঘটছে, হওয়ার ফলে বিভিন্ন দেশের মধ্যে যে কেবল বাণিজ্যিক আদান প্রদান হচ্ছে তা না, তার হাত ধরে ধরে কিন্তু সাংস্কৃতিক আদান প্রদানটা শুরু হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এভাবে এক দেশের সংস্কৃতি অন্য দেশে যাচ্ছে, বা অন্য দেশের সংস্কৃতি দেশে আসছে, এইভাবে একটা আন্তর্জাতিকতার পথ প্রশস্ত হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা রাজনৈতিক প্রভাব। ফলে শিল্প বিপ্লবে যে আমরা রাজনৈতিক প্রভাবগুলো যেগুলো বললাম, সেগুলো ছিল এগুলো। আবার একটা রিপিট করে দিই তোমাদের সুবিধার্থে, বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। দ্বিতীয় দেখলাম আমরা হচ্ছে, প্রথমে হচ্ছে বুর্জুয়া ও পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব, পুঁজিবাদী ব্যবস্থার উদ্ভব। দ্বিতীয়ত কি বললাম, বাণিজ্যিক ও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। তারপরে বললাম শ্রমিক শ্রেণী আন্দোলন 4 নম্বর, 3 নম্বর শ্রমিক শ্রেণী আন্দোলন, 4 নম্বরে চলে আসবো সমাজতান্ত্রিক চিন্তাধারা উন্মেষ, 5 বললাম জাতীয়তাবাদ, আর 6 হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। তাহলে এইভাবে রাজনৈতিক প্রভাবটাও শেষ হল। এবার আমরা চলে যাব শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব। তারপরে আমরা দেখব যে অর্থনৈতিক ক্ষেত্রে এই শিল্প বিপ্লবটা যুগান্তকারী পরিবর্তন হয়েছিল। কীরকম হয়েছিল না, প্রথমে যেটা বলেছিলাম, অর্থাৎ শিল্প বাণিজ্য নির্ভর অর্থনীতির সূচনা হয়েছিল।
তাহলে যে শিল্প বিপ্লবের ফলে যে কৃষিভিত্তিক বা কুটির শিল্প ভিত্তিক অর্থনীতি, তার জায়গাটা নিয়েছিল শিল্প, বড় বড় শিল্পভিত্তিক, শিল্প বাণিজ্য নির্ভর অর্থনীতি। এবং যন্ত্রের মাধ্যমে যে উদ্বৃত্ত উৎপাদন, সেই উদ্বৃত্ত শিল্পজাত দ্রব্য এবং ব্যবসা বা যে বাণিজ্য হতো, সেই বাণিজ্যের প্রসার অনেক ঘটেছিল। এটা আমরা দেখব। তারপরে কি দেখব? তারপরে দেখব তোমার আন্তর্জাতিক বাজারে সূত্রপাত হচ্ছে। কারণ তোমার দেশে উদ্বৃত্ত উৎপাদন যখন তুমি অন্য দেশে সেটাকে বিক্রির চেষ্টা করছো, উৎপন্ন সামগ্রী, তখন তাহলে সে দেশে বাজার দখল করতে হচ্ছে। এভাবে তোমার একটা আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা দেখব। তারপরে কি দেখব? শিল্প মূলধন এবং বাণিজ্য মূলধন। সেটা কি না, আমরা যে অর্থটা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ করি তাকে বলা হতো বাণিজ্যিক মূলধন। আবার ধরো কোনো উৎপাদনটা হচ্ছে শিল্পক্ষেত্রে নিয়োগ করা হলো, তাহলে যে বিনিয়োগ হচ্ছে তাই বলছি শিল্প মূলধন। তোমরা নিশ্চয়ই শিল্প এবং বাণিজ্যের মধ্যে পার্থক্যটা জানোই, ধরে নিচ্ছি। তাহলে এইভাবে এই মূলধনগুলো শিল্প মূলধন এবং বাণিজ্যিক মূলধনের সূত্রপাত হচ্ছে। আগে যেটা কোথায় যেত? কৃষিক্ষেত্রে যেত। ঠিক। এরপরে যেটা দেখবো কি, মানুষের মধ্যে, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে কিন্তু একটা অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে। কারণ মুনাফাটা সিংহভাগ চলে যাচ্ছে মালিক শ্রেণীর হাতে। ফলে মালিক শ্রেণীর সাথে সমাজে অন্যান্য শ্রেণী, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে একটা দুস্তর ব্যবধান তৈরি হচ্ছে। ফলে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, আমরা বলতে পারবো। আর কি বলবো? যেটা আমরা দেখলাম, একটা ফ্যাক্টরি প্রথা। সেটা কি না, শিল্প বিপ্লবের ফলে দেখবো কাজের আশায় এবং বেশি রোজগারের আশায় মানুষ কিন্তু কী করছে, গ্রাম থেকে ধীরে ধীরে সেখানে শহরে ফ্যাক্টরিতে ভিড় করছে, তাই তো? এবং এই ফ্যাক্টরিগুলোকে কেন্দ্র করে বড় বড় কী হচ্ছে, শহর গড়ে উঠছে, শিল্পাশ্রয়ী শহর। এগুলোকেই বলা হচ্ছে ফ্যাক্টরি প্রথা। এবং এর ফলে কী করছে, যে কুটির শিল্পগুলো ছিল, সেই কুটির শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। ঠিক। এবং এই ফ্যাক্টরি প্রথার মাধ্যমে যেমন উন্নত কৌশল ব্যবহার করা হতো, যন্ত্র কৌশল। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখবো, শ্রম বিভাজন করা হবে। অর্থাৎ একটা সমগ্র কাজকে তার উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে বিভিন্নভাবে শ্রমিকদের মধ্যে ভাগ করা হতো, যেটাকে আমরা বলি ডিভিশন অফ লেবার। তাহলে এই ফ্যাক্টরি প্রথাও যে গড়ে উঠলো, সেই ফ্যাক্টরি প্রথা হচ্ছে শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব। তাহলে আমি যদি আবার একটু আলোচনা করি, শেষ হয়ে গেল যে শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাবগুলো কী ছিল। এক, দেখলাম যে শিল্প বাণিজ্য নির্ভর অর্থনীতির সূচনা হচ্ছে। দ্বিতীয় আমরা কি দেখব, আন্তর্জাতিক বাজারের সূত্রপাত হচ্ছে। নেক্সট দেখলাম আমরা বাণিজ্যিক মূলধন এবং শিল্প মূলধন হচ্ছে। তারপরে দেখব অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বাড়ছে। শেষে দেখব কি, ফ্যাক্টরি। অর্থাৎ এই সবকটার সময় ছিল সমাহারে শিল্প বিপ্লবের অর্থনৈতিক। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম, সমগ্রভাবে শিল্প বিপ্লবের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব। শেষ সাথে সংক্ষেপে একটু আলোচনা করলাম ফ্যাক্টরি কথা। তোমরা যদি এর সঙ্গে জানতে চাও ডিটেল, ক্লাসে আমরা আলোচনা। তাহলে আজকে আমাদের এই ক্লাস।